মধ্যবিত্ত মানুষের জীবন হচ্ছে স্বপ্ন দেখার জীবন এবং সংগ্রামী জীবন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তিনি জন্মেছিলেন জমিদার পরিবারে, তার অভাব অভিযোগ ছিল না, তিনি একটা রাজ পরিবারের সন্তান। কিন্তু আমরা কি সবাই রাজ পরিবারের সন্তান? আমরা এই মধ্যবিত্ত মানুষ, অভাব অভিযোগ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে না পাওয়ার বেদনা নানা কিছু রয়েছে। সেজন্য নজরুলের সঙ্গে সাধারণভাবে আমাদের জীবনটা মিলে যায়। আজ বইমেলার 22তম দিন। আজ 10 ফাল্গুন 22 ফেব্রুয়ারি 2025। আজকে আমাদের লেখক বলছি মঞ্চে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, লেখক, কণ্ঠশিল্পী, গীতিকার আমিনুল মোমিনুল মানিক। আচ্ছা মানিক ভাই, আপনাকে হচ্ছে আমাদের এই লেখক বলছি মঞ্চ থেকে হচ্ছে আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত। অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। ভাষার মাস বাংলা একাডেমির আয়োজনে চমৎকার এই বইমেলা, অফুরন্ত প্রাণের উচ্ছ্বাস, এরকম একটা আয়োজনে লেখক বলছি মঞ্চে আমাকে ডেকেছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ। ভালোবাসা থাকলো আপনাদের জন্য। আচ্ছা, এটা অসংখ্য ধন্যবাদ। আর কি শুধু দর্শক সারিতে যারা হচ্ছে আছেন তারা হচ্ছে আমিনুল মোমিনুল মানিককে চেনেন, যে হচ্ছে উনি একজন ইউটিউবার এবং উনি হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক, এবং হয়তো হচ্ছে অনেকে জানেন অথবা যারা জানেন না, উনি কিন্তু হচ্ছে একজন গদ্য লিখিয়ে উপন্যাস উনি লেখেন, উপন্যাস লেখেন, কবিতা লেখেন। তো হচ্ছে আসলে হচ্ছে একজন মানুষকে তো হচ্ছে আমরা আসলে হচ্ছে এক একজন মানে হচ্ছে এক এক পর্বে দেখে, হ্যাঁ, মানে হচ্ছে মানুষটা পুরোটা হচ্ছে একসঙ্গে হচ্ছে আমরা দেখতে পাই না। তো হচ্ছে মানিক ভাই, এই যে হচ্ছে এতগুলো পরিচয়ের মধ্যে আপনার হচ্ছে কোন পরিচয়টা হচ্ছে সবচেয়ে পছন্দের আপনার কাছে? আমি মনে করি যে মানুষের জন্য কাজ করা এবং যে কোনো বিষয়ে প্রচেষ্টা চালানো, এটার মধ্যেই হচ্ছে নিজের সার্থকতা। আসলে গান বলুন, লেখালেখি বলুন, সাংবাদিকতা বলুন, সবগুলোর মধ্যেই মানুষের জন্য কিছু করার একটা তাড়না থাকে। সেই জন্য আমাকে যদি এক লাইনে বলতে বলেন, তো আমি বলবো যে শিল্প সাহিত্য সংস্কৃতির কর্মী, এই পরিচয়টাই আমার কাছে বড় আমি মনে করি। অবশ্যই এটা আসলে হচ্ছে একজন হচ্ছে আমরা যখন দেখি এটা একজন মানুষের ভালো লাগা এবং কর্মের ব্যাপারটা এবং ধরেন ব্যক্তিগুলি, সেগুলি যখন হচ্ছে সব্যসাচী মানুষ হচ্ছে আসলে হচ্ছে যে না, আমি এটা আমার হচ্ছে কবিতা লিখতে ভালো লাগে, আবার কি হচ্ছে গান লিখতে ভালো লাগে, এটা আবার শুধু গান লিখতে না, আবার হচ্ছে গান গাইতেও ভালো লাগে। আচ্ছা, এটা আরেকটা যেটা আপনার এই যে বর্তমানের আপনার জীবনের শুরুটা কিরকম ছিল? মানে এই যে হচ্ছে শিল্প সাহিত্যের একজন হচ্ছে কর্মী হিসেবে আপনি হচ্ছে নিজেকে পরিচয় দিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু কথা হচ্ছে এটা আসলে এটা যেমন হচ্ছে স্কুল জীবনে, এটা আপনি কি মানে ওই সময় কি কবিতা লিখতেন, গান লিখতেন? অপূর্ব একটা সময় স্কুল জীবন বা কৈশোর বেলায়, অপূর্ব সময়। মিঠো পথের বাঁক পারি, মিঠো পথের বাঁক পেরিয়ে শান বাঁধানো নদীর ঘাটে হারিয়ে যাও কিশোর বেলা, স্মৃতির পাতায় হাঁটে অঙ্গে অঙ্গে রূপের শোভা, অঙ্গে অঙ্গে রূপের শোভা, সোনালি আবেশ সূরজ নিত্য ছড়ায়, সূরজ নিত্য ছড়ায় স্বদেশ প্রেমের আহ্বান, বুকের মধ্যে জেগে থাকে কিশোর বেলার গান, কিশোর বেলার গান। বাহ, অপূর্ব একটা তালি না দিয়ে হচ্ছে আমরা খালি থাকো, আমরা মনে হয় আমি সেই কিশোর বেলার কথাগুলো, যে কিশোর বেলা শৈশব আমাদেরকে শিল্পী করে গড়ে তোলে, আমাদেরকে লেখক করে, আমাদেরকে
বড় কিছু ভাবতে স্বপ্ন দেখায়। ছোটবেলায় যখন একদম একদম ছোটবেলা, ধরুন 10 বছর বা 12 বছর বয়স, যখন স্কুলে পড়তাম, স্কুল শেষে গ্রামের বাড়ির পাশে বসে থাকতাম, ধান ক্ষেতের পাশে। তো তখন দেখতাম যে আকাশ দিয়ে কখনো কখনো বিমান উড়ে যেত, সেই বিমানের ছায়াটা জমিনে পড়তো, ওই ছায়া ধরে দৌড়াতাম। মনে হতো যে ইস, এরকম যদি উচ্চতায় উঠতে পারতাম। তো ওই যে মনের মধ্যে স্বপ্ন গেঁথে দেয়া কৈশোর শৈশব, সেই সবুজ গ্রাম, নদী, মেঠো পথ, বাউলের গান, গ্রামের মানুষ, আন্তরিকতা, হৃদয় উজাড় করা ভালোবাসা, সেগুলোই সম্ভবত বড় হয়ে অনুপ্রেরণা দিচ্ছে এখন। আরো বেশি। তাহলে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা যে হচ্ছে আমিরুল মুমিনিন মানিক আমাদের এই যে হচ্ছে লেখক আজকের, তো হচ্ছে উনার হচ্ছে যেটা আমরা পাচ্ছি, যেটা আকাশ ছোঁয়ার একটা চেষ্টা, সেই হচ্ছে বালক বেলার, মানে হচ্ছে সদ্য সদ্য হচ্ছে সদ্য হচ্ছে বালক বয়স, মানে সেই হচ্ছে বালক হচ্ছে আমিরুল মুমিনিন মানিক, মানে হচ্ছে উনি কি হচ্ছে আকাশটাকে কি ছুঁতে চেয়েছিলেন ওরকম বয়সে? আকাশ ছুঁতে চেয়েছি, কিন্তু মানুষের ওই যে ফিনিক্স পাখির মতো, যে আকাশ ছোঁয়ার জন্য ফিনিক্স পাখি আকাশে উঠতে থাকে উঠতে থাকে, একসময় আকাশে পুড়ে ছাই ভস্ম হয়ে মাটিতে পড়ে যায়। তো মানুষের জীবনটাই তো এইরকম, যে স্বপ্ন দেখতে থাকা, স্বপ্ন দেখতে দেখতে বাঁচতে থাকা এবং এগিয়ে যাওয়া। অবশ্যই। তো আকাশ তো আসলে অসীম, তার কোনো সীমানা নেই। একেবারে তো এটা রং আবার অনেক রকম, কেউ গধূলি বেলা দেখছে এক এক সময় এক এক রকম। এক এক রকম, কেউ নীলাভ দেখছে, কেউ আবার আকাশের মধ্যে জীবনের অর্থ খুঁজে পাচ্ছে। তো আমি যেটা দেখি যে আকাশ মানে হচ্ছে আমার স্বপ্নের কোনো পরিসীমা নেই, স্বপ্নের কোনো লিমিটেশন নেই, সীমাবদ্ধতা নেই। আমি এই আকাশে অনেক কিছু কল্পনা করতে পারবো, সসীম। আমি নিজেকে অনেক উচ্চতায় নিতে পারবো। এই যে স্বপ্ন দেখা, ভালো লাগা, ভালোবাসা, বেঁচে থাকার আশা, একদম অন্ধকারে পড়ে গিয়েও মনে হয় যে না, এখন বোধহয় আলো পাবো। আকাশটা হচ্ছে এইরকম। তো সেই আকাশ স্পর্শ করার বা আকাশ ছোঁয়ার প্রত্যেকের মধ্যে কিন্তু স্বপ্ন থাকে, কেউ না করতে পারবেন না। প্রত্যেক মানুষ, এই যে যারা বইমেলায় এসেছেন ভাই বোনেরা, বা আমার সামনে যারা সম্মানিত ভাইয়েরা বসে আছেন, প্রত্যেকের মধ্যেই স্বপ্ন আছে। আজকে যেই মেলায় আছেন, মেলায় এসেছেন, কোনো না কোনো স্বপ্ন নিয়ে এসেছেন। অবশ্যই অবশ্যই, প্রত্যেকেই আমরা হচ্ছে প্রত্যেকেই স্বপ্নবান মানুষ। আর আর কি হচ্ছে এই যে স্বপ্নটা, যেটা হচ্ছে আমাদের হচ্ছে লেখককে, এটা আমাদের হচ্ছে আজকের অতিথি, শুধু দর্শক বন্ধুরা আপনারা জানেন এটা আমিরুল মুমিনিন মানিক। আচ্ছা, তাহলে তাহলে এই যে খুব যে এটা আপনি যেটা বলছিলেন 10 বছর 12 বছর বয়সে যে এই যে স্বপ্ন দেখার, আচ্ছা এই যে এটা আপনার স্বপ্ন দেখার পেছনের মানুষটা আসলে কে ছিল? মানে মানে যে তুমি হচ্ছে আসলে এই যে ওরকম জায়গায় গিয়ে এটা তুমি গিয়ে পৌঁছবে, অথবা হচ্ছে এরকম একটা কিছু হবে, এটা কি হচ্ছে নিজের মধ্যেই ছিল নাকি হচ্ছে অন্য কেউ হচ্ছে? না, এটা হচ্ছে প্রকৃতি এবং পরিবেশ। আচ্ছা আচ্ছা, প্রকৃতি। ধরুন ভোরবেলা যখন হতো, যে বাবা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, এরপরেই আমি দেখলাম যে হারমোনিয়াম নিয়ে ভাজিয়ালি, পল্লী গীতি, মুর্শিদি গাইছেন। এই গ্রামের প্রকৃতি, পরিবেশ, বাবা মায়ের সংস্কৃতি সম্পর্কে চিন্তা, মা আবৃত্তি করছেন, প্রত্যেকটা অনুষ্ঠানে মা অ্যাটেন্ড করছেন, অংশগ্রহণ করছেন, বাবা গাইছেন, মঞ্চে কাজ করছেন। তো এই যে পারিবারিক আবহ এবং আমাদের চমৎকার গ্রাম, সবুজ প্রকৃতি, কোথায় এটা? এটা জামালপুর জেলার মেলান্দহ উপজেলার গোবিন্দপুর গ্রাম, গোবিন্দপুর নাংলা গ্রাম। তো অসাধারণ সুন্দর গ্রাম। আমি মনে করি যে এই গ্রামের পরিবেশ, প্রকৃতি এবং পারিবারিক আবহ আসলে শিল্পী হবার বা লেখক হবার অনুপ্রেরণা জুগিয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে হচ্ছে আপনার যদি লেখালেখির জায়গাটা যদি যায়, এটা কি লেখালেখির জায়গাটা কি ঠিক হচ্ছে 10-12 বছর বয়সে কি হচ্ছে ওরকম কি, মানে হচ্ছে মানে আপনার চেষ্টা কি আপনার চলেছে? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকেই শুরু হয়ে গেছে। দেখা গেল যে স্কুলে যখন পড়ছি, তখন স্কুলের কালচারাল প্রতিযোগিতাগুলোতে অংশ নিচ্ছি। আচ্ছা। সেই সময় ম্যাগাজিন, স্কুল ম্যাগাজিন করছি। আমার মনে আছে যে আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন ওরা জানতে চায় না আমি একটা স্কুল সাময়িকী সম্পাদনা করছি। সেই সাময়িকী নিয়ে 3 মাস ধরে ব্যস্ততা, লেখা সংগ্রহ করা, বিজ্ঞাপন সংগ্রহ করা, প্রেসে দেয়া। তখন তো প্রেসে মানে অক্ষর বসিয়ে বসিয়ে কম্পোজ করা হতো। হ্যাঁ, ব্লক লেটার ছিল। তো সেই ছাপার অক্ষরে যখন নাম আসলো, তখন তো অন্যরকম অনুভূতি, যে মানে
একটা পৃথিবী পেয়ে যাওয়া, যে আমার নামও ছাপার অক্ষরে এসেছে। তো সেই জায়গাগুলো থেকে আস্তে আস্তে বেড়ে ওঠা এবং সময়ের সঙ্গে সঙ্গে ঘাত প্রতিঘাত, সময়ের পিঠে নানা ধরনের প্রতিবন্ধকতা সবকিছু পেরিয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে আছি। আচ্ছা হ্যাঁ, তখন হচ্ছে আপনার এটা কি কবিতা হচ্ছে আপনাকে টানতো, নাকি হচ্ছে গদ্য, নাকি গল্প, নাকি হচ্ছে উপন্যাস, মানে আমাকে ভীষণভাবে ছোটবেলায় জানতো কাজী নজরুল ইসলাম। বাহ, তার লেখাগুলো আমি তখন কেন? কাজী নজরুল ইসলামের যে বোহেমিয়ান জীবন, আচ্ছা আচ্ছা, বাহ। এই যে তার মধ্যে প্রতিবাদ, প্রেম, মানে একদম থকথকে প্রেম, আবার সংগ্রামী জীবন, সংগ্রামী প্রচন্ড জীবন। প্রতিবাদ, সংগ্রামী জীবন। তার ছোটবেলার জীবন আমরা তো সেই শৈশবেই পড়েছি। অনিশ্চয়তা, অনিশ্চয়তা আছে। মসজিদে মুয়াজ্জিন লেজদোলের গান গাইছে, আবার দোকানে কাজ করছে, অনিশ্চয়তায় ভরা জীবন, কিন্তু লড়াই করে টিকে থাকা। তারপর ঝাঁকড়া চুল, তার কবিতা, গান, মানে এই যে সৃষ্টি সুখের উল্লাস, সেটাই আসলে আমাদের ছোটবেলাকে গঠন করেছে। মনে হয়েছে যে না, আমিও নজরুলের মতো হব, নজরুলের মতো সংগ্রাম করব। না, এটা মনে হচ্ছে আমাদের যদি হচ্ছে এই যে আমাদের হচ্ছে মধ্যবিত্ত, নিম্নবিত্ত যারা, এটা মোটামুটি মোটামুটি প্রায় ছেলে কেন জানি নজরুল হতে চায়, কেন আপনার কাছে কি মনে হয়? এটা হচ্ছে যে মধ্যবিত্ত মানুষের জীবন হচ্ছে স্বপ্ন দেখার জীবন এবং সংগ্রামী জীবন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তিনি জন্মেছিলেন জমিদার পরিবারে, তার অভাব অভিযোগ ছিল না, তিনি একটা রাজ পরিবারের সন্তান। কিন্তু আমরা কি সবাই রাজ পরিবারের সন্তান? একেবারেই না। আমরা এই মধ্যবিত্ত মানুষ, অভাব অভিযোগ, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে না পাওয়ার বেদনা, নানা কিছু রয়েছে। সেজন্য নজরুলের সঙ্গে সাধারণভাবে আমাদের জীবনটা মিলে যায়। যে নজরুলের মতো যে একদম তৃণমূল থেকে উঠে আসতে চাওয়া, সেটা কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে কাজ করে, যে আমিও সেই ছোট থেকে অনেক বড় কিছু হব, অনেক বড় কিছু লিখবো, করব, স্বপ্ন দেখবো, স্বপ্ন দেখাবো। সেই জন্যই আসলে নজরুলকে আইডল হিসেবে কিন্তু অনেক তরুণরা, বাংলাদেশের অনেক তরুণরা গ্রহণ করেছে। একেবারে আইডলের জায়গায় চলে গেছেন নজরুল। আচ্ছা, এটা আরেকটা, এটা আমরা একটু জানতে চাই যে এটা আপনার হচ্ছে প্রথম, মানে প্রথম লেখাটা ছাপা হলো কোথায়? এটা কি কোনো পত্রিকায় হলো, নাকি দেয়াল পত্রিকা, না কোথায়? প্রথম লেখাটা ছাপা হলো ক্লাস 10-এ, ওই যে ওরা জাগতে চায় নামের সাময়িকী বের হলো সাময়িকী। স্কুল থেকে তখন। এবং সেটা একটা স্কুল ম্যাগাজিন ছিল, আমি সম্পাদনা করেছি। অনেকের কবিতা ছিল, আমাদের উপজেলায় যারা বিশিষ্ট জন ছিলেন তাদের লেখা ছিল, কবিতা, গল্প, ছড়া, এগুলো নিয়ে এই সাময়িকীটি ছিল। এটা বিজয় দিবস সাময়িকী। তো ওই প্রথম তখনই আসলে ছাপার অক্ষরে লেখা প্রকাশিত হলো। প্রথম, এখন কথা হচ্ছে নিশ্চয়ই আর কি হচ্ছে, আচ্ছা সেই হচ্ছে উচ্ছ্বাসটা কেমন ছিল, যে আর কি হচ্ছে, মানে হচ্ছে আমার জীবনের প্রথম হচ্ছে এই যেটা আমার নিজের নামটা ছাপা অক্ষরে আমি হচ্ছে দেখছি, সেটা হচ্ছে অনুভূতিটা কেমন ছিল? আমরা তো বই পড়ি, তাই না? ছোটবেলা থেকে কাগজের বই পড়েছি, তারপরে পত্রিকা পড়েছি। আমাদের সময়, আমাদের শৈশবটা কেটেছে 90 দশকের একদম শুরুতে যদি বলি। তো সেই সময়ে, 91-92 হ্যাঁ কথা বলছি। হ্যাঁ, সেই সময়ের কথা বলছি। তো সেই সময় পত্রিকাও কিন্তু এত ছিল না। না, এত ছিল না। সকালবেলা ট্রেনে পত্রিকা আসতো, একেবারে। সেই পত্রিকা উপজেলা শহরের নানা প্রান্তে পৌঁছে যেত। আমি নিয়মিত পত্রিকা পড়তাম, উপজেলা সদরে এসে পত্রিকা পড়তাম, উপজেলা সদরে এসে? সদরে এসে, বাড়ি থেকে উপজেলা সদরে এসে পত্রিকা পড়তাম। ইস, কত কঠিন ছিল। কঠিন ছিল। এবং এই বইয়ের মধ্যে কবিদের লেখাগুলো, আমি ক্লাসে যখন বই পেতাম, আমরা তো জানুয়ারিতেই বই পেতাম, বই পেয়ে প্রথমে আমি বাংলা বইটা আগে পড়তাম এবং বাংলা বইটা নিয়েই আমি কবিতাগুলো উল্টাতাম, যে আসলে কার কার কবিতা আছে। আচ্ছা, ক্লাস 5-এর বই পেয়েছি, এখানে কোন কোন কবির কবিতা আছে, সেগুলো প্রথমেই দেখতাম এবং মুখস্থ করে ফেলতাম। তো এই যে কবিতার প্রতি নেশা, ভালো লাগা, এই ভালো লাগা থেকে মনের মধ্যে একটা স্বপ্ন সবসময় জাগতো, যে ইস, যদি আমার নামটাও এরকম ছাপার অক্ষরে আসতো, যদি আমার কবিতাটা কোনো বইয়ের মধ্যে আসতো, তাহলে কত আনন্দ হতো। মানে যেদিন ছাপা হলো সেই ওরা জাগতে চায় নামের সাময়িকী, সেই দিন এত অসম্ভব ভালো লাগলো যে সারাদিন খাওয়া দাওয়া ভুলে গেলাম, সারাদিন কোনো কাজকর্ম ভুলে গেলাম, মানে যেখানেই যাচ্ছি সেই সাময়িকীটা, ম্যাগাজিনটা হাতে নিয়ে ঘুরছি, আর বারবার দেখছি নামটা, বারবার দেখছি সেই ম্যাগাজিনটা, মানে অন্যরকম অনুভূতি। এই সময়ের তরুণদের এইরকম অনুভূতি হবে কিনা জানি না। বলে বোঝানো, কারণ কথা হচ্ছে এটা, কারণ হচ্ছে বর্তমানে তরুণরা, কারণ হচ্ছে ছাপা হরফে তারা কিন্তু ফেসবুকেও কিন্তু দেখছে, হ্যাঁ ফেসবুকেও কিন্তু দেখছে। এটা যদি হচ্ছে
যদি কোনো কমেন্টস করে আসলে হচ্ছে ওটার মতো হবে কিনা আমি ঠিক জানি না, হয়তোবা মানে হচ্ছে যাদের এরকম কোনো হচ্ছে অনুভূতি আসলে মানে এটা আসলে হচ্ছে মানে তারা হচ্ছে আমাদের সাথে কিভাবে শেয়ার করবে সেটা আর কি হচ্ছে আসলে হচ্ছে ওনারা যদি করেন তাহলে বেশ ভালোই। আমরা সেটাই। আমরা না নিশ্চয়ই জেনজি লেখকদের পাবেন বা পেয়ে গেছেন ইতিমধ্যে, অবশ্যই। তারা তাদের অনুভূতি বলবে। আচ্ছা, এটা আরেকটা যেটা আহ, আবিদ আজম। কালকে ছিলেন উনি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আবিদ আজম বসেন। আবেগী মানুষ তাকে এটা আবেগ আবেগের নাড়া দেয় তার আর কি হচ্ছে মাঝে যৌক্তিক কারণে। আচ্ছা আচ্ছা, এটা আরেকটা যেটা আপনি যে প্রথম এটা আপনি হচ্ছে ইন্টারমিডিয়েটের যে জীবনটা উচ্চ মাধ্যমিকের সেটা তাহলে হচ্ছে কোথায় কাটলো? এটা কি জামালপুরে কাটলো? জামালপুর সদরে কাটলো। এরপর তাহলে ইউনি- গ্রাম থেকে জামালপুরে গেলাম, জামালপুর সদরে গেলাম। শহরে। ইন্টারমিডিয়েট তো 2 বছর, 2 বছর তো দেখতে দেখতে পার হয়ে যায়। আমি সায়েন্স স্টুডেন্ট ছিলাম, পড়াশোনার প্রচুর চাপ ছিল। এসএসসি টু সায়েন্স, এসএসসি তো সায়েন্স, ইন্টারমিডিয়েট সায়েন্স, এরপরে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। বিষয়টা কোনটা ছিল? বিষয় বাংলা। এটার ঘটনা হচ্ছে যে আমি মেডিকেলে পড়তে চেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তারপরে এসএসসি তে রেজাল্ট খুব ভালো ছিল, অল্প মার্কসের জন্য আমি স্ট্যান্ড করিনি। আচ্ছা আচ্ছা, মানে আমি আমার উপজেলার মধ্যে ফার্স্ট হয়েছিলাম। ইন্টারমিডিয়েটে গিয়ে সিম্পল ফার্স্ট ক্লাস পেলাম, যা হোক কিছুটা আশাহত হলাম। কিন্তু আমি প্রচুর পড়াশোনা করলাম যে মেডিকেলে ভর্তি হব। বাবা মায়ের একটা স্বপ্ন থাকে যে ছেলে মেয়েরা মেডিকেলে পড়বে, এটা কমন স্বপ্ন গ্রামের মানুষের। তো চেষ্টা করলাম, অনেক হলো না। এরপর তখন আমার হাতে একটা বই এসেছিল, কি বলছেন? মতিহার নামে একটা ম্যাগাজিন এলো, সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজশাহী উপর। বিশ্ববিদ্যালয়ে কিন্তু মতিহার হলও মতিহার হলও আছে, মতিহার থানা আছে। তো সেই মতিহার বইটা পাবার পর আমি পুরো বইটা পড়লাম। সেই বইয়ের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চমৎকার চমৎকার অনেক ছবি, জোহা স্যারের কথা সেখানে আছে। শামসুজ্জোহা স্যার। তো শামসুজ্জোহা স্যার শহীদ হয়েছেন যিনি। তো সেই বই পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতি এতটাই ভালো লাগা জন্মালো যে আমার মনে হলো যে আমি আর বাংলাদেশে কোথাও পড়বো না, আমি বাংলায় পড়বো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বো। পরীক্ষা দিলাম, চান্স হয়ে গেল, পড়ে গেলাম। ওখানেই ভর্তি এবং হলেন। বাবা মা ভীষণ রাগ করলো যে কেন বাংলায়, কেন রাজশাহী ইউনিভার্সিটি। আচ্ছা, এটা মানিক ভাইয়ের যে ক্যাম্পাস সেটা হচ্ছে আমার হচ্ছে আব্বারও আচ্ছা আচ্ছা সেই হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবং আসলে কারণ হচ্ছে অত বড় ক্যাম্পাস আসলে বাংলাদেশে দ্বিতীয়টা আছে বলে মনে হয় না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা হয়তো হচ্ছে কাছাকাছি হবে। হতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো একটু পাহাড়ি, জি। আর এটা হলো সমতলে, একদম সমতল। সাজানো গোছানো। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে হচ্ছে ইন্টারমিডিয়েটের পরে অনার্সে ভর্তি হলেন, তা তো হচ্ছে এটার পরে কি লেখালেখি কি হচ্ছে আপনার ধরেন শুধুমাত্র পত্রিকা কেন্দ্রিক হলো নাকি হচ্ছে বইপত্র না, শুধু পত্রিকা কেন্দ্রিক না, লেখালেখি শুরু হয়ে গেল। প্রথম বই সুর সঞ্চারী নামে আমার একটা বই বেরোলো। এটা গান নিয়ে একটা বই, গানের নানা কলা কৌশল, অভিজ্ঞতা, এগুলো নিয়ে একটা বই। সেটা বিশ্ববিদ্যালয়ের সময় প্রথম বের হলো। কত এরপরে সালে এটা বেরোলো? এটা বের হলো 2002-তে। এরপরে ইবলিশ নামে একটা নাটকের বই বের হলো। তখন আমি নাটক, আবার হচ্ছে নাটক? না, তখন আমি সাংস্কৃতিক সংগঠনে যুক্ত হয়েছি। ও আচ্ছা। তো সেখানে তো নাটক করতে হয়, জানেন হ্যাঁ। বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবগুলোতে, সংগঠনগুলোতে নাটক থাকে, গান থাকে, সবকিছু থাকে। তো বিশ্ববিদ্যালয়ের জীবনে 2টো বই বের হলো, একটা হলো ইবলিশ নাটকের বই। তাহলে হচ্ছে আর- এটা ধরেন হচ্ছে 2002 সালে, হ্যাঁ, এটা পরেরটা পরেরটা 3 সালে। 3 সালে। আর আরেকটা বের হলো সুর সঞ্চারী। তো এরপরে বিশ্ববিদ্যালয় পেরিয়ে এসে আমি প্রথম বৈশাখী টেলিভিশনে রিপোর্টিং এ যুক্ত হলাম, জয়েন করলাম। আসছি আমি ওটা। আচ্ছা। আচ্ছা হ্যাঁ, আপনি হচ্ছে বলেন, আপনি যেটা বললেন যে গানের বইটা আসলে বেরোর কারণটা কি ছিল? কারণ হচ্ছে আপনি তো কবিতা লিখছেন, হঠাৎ করে গানে কেন গেলেন? হ্যাঁ, তখন আমি গানও লিখতে শুরু করেছি, এবং গান লিখতে শুরু করেছি, এবং কবিতার পাশাপাশি গান। কবিতার পাশাপাশি গান দুর্দান্ত ভাবে তখন আমি গান সুর করা শুরু করেছি, স্টেজে গাইছি নিজের লেখা গান। তো সেই জন্যে গানের একটা বই বের করলাম, গান সম্পৃক্ত বই। গানের বিভিন্ন প্রকরণ, একটা গান কত প্রকারের হতে পারে, কত ধরনের হতে পারে, হ্যাঁ, গান আসলে বাদ্যযন্ত্র কিরকম হতে পারে, কোত্থেকে এলো, এইসব প্রকরণ নিয়ে আর কি বইটা সুর সজ্জানি। তো এই বইটার পরেই এই বইটা যখনই আমি স্টেজে যেতাম, বিভিন্ন স্টেজ প্রোগ্রামে যেতাম, তখন বইটা সাথে করে নিতাম। প্রত্যেক প্রোগ্রামে 100-200 বই বিক্রি হয়ে যেত। এরপরে নাটকের বই করলাম ইবলিশ, সেখানে 3টা নাটক ছিল ইবলিশ বইয়ে। সেই বইটাও তখন বেশ আমার বলয়ের মধ্যে বেশ সারা জাগালো। বাহ। তো এগুলো অনুপ্রেরণা আর কি। বাহ, এটা হচ্ছে অবশ্যই আর কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে আপনার অনুপ্রেরণামূলক। আচ্ছা, তাহলে হচ্ছে আপনি
এটা ধরেন অনার্স পড়া কি শেষ হলো, অনার্স মাস্টার্স কি রাজশাহী ইউনিভার্সিটিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাজশাহী ইউনিভার্সিটি। আচ্ছা, তাহলে এটা হঠাৎ করে আবার আপনি চলে গেলেন সাংবাদিকতায় কেন? না, আমার ওই যে ছোটবেলায়, যখন ছোটবেলায় জি। আমাদের ছোটবেলা ছিল এরকম যে আমরা আলিফ লাইলা দেখতাম, হ্যাঁ, হারকিউলিক্স দেখতাম, রবিন হুড দেখতাম। অবশ্যই। এই রবিন হুড, আলিফ লাইলা, হারকিউলিক্স এর ছোটবেলা আমরা পার করে এসেছি। তো তখন কিন্তু একটা গ্রামে হয়তো একটা টেলিভিশন চ্যানেল, আমাদের বাড়িতে কোনো টিভি চ্যানেল ছিল না। বাংলাদেশ টেলিভিশন, মানে বাংলাদেশ টেলিভিশন, এবং মানে প্রত্যেক ঘরে ঘরে তো টিভি ছিল না, না, টিভি ছিল না। না। হয়তো এক গ্রামে দুইটা বাড়িতে টিভি আছে। আমরা রাতে লুকিয়ে লুকিয়ে গিয়ে টিভি দেখতাম, এবং যখন শুক্রবার হতো বাংলা সিনেমা দেখার জন্য প্রচন্ড ভিড় হতো ওই বাড়িতে। তখন জায়গা পাওয়া যেত না, তখন আমরা কি করতাম, যে জানালার ফাঁক দিয়ে টিভি দেখছি, সিনেমা অথবা রবিন হুড অথবা আলিফ লাইলা দেখছি। তো সেই সময় মনের ভিতরে একটা স্বপ্ন ছিল, তৈরি ছিল, যে যদি বড় হয়ে টিভিতে কাজ করতে পারতাম। এই স্বপ্নটা কিন্তু ছোটবেলা থেকে একদম বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত ছিল, যে বড় হয়ে টিভিতে কাজ করব। আচ্ছা, তাহলে এই যে হচ্ছে আপনি যেটা বললেন, এটা গানের উপর বই লিখলেন। আচ্ছা হ্যাঁ, তখন কি আপনি কি গানও কি লিখেছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা হচ্ছে মানে তখনকার কি দুই একটা মানে লাইন কি আমাদের কি হ্যাঁ, আমাদের আমি- হচ্ছে মানে হচ্ছে অনেক দর্শক হচ্ছে আমাদের হচ্ছে আপনাকে দেখেই হচ্ছে এসছে, হ্যাঁ আমার আপনারা মনে কি আছে যে আমাদের দর্শকদের জন্য যদি দুই এক লাইন আমি গানের সুরেই শোনাবো। আচ্ছা প্লিজ প্লিজ। আমার মনে আছে যে 2001 সালে, তখন আমি ইউনিভার্সিটিতে পড়ছি, গান লেখা শুরু করে দিয়েছি। তখন আমার এক বন্ধু, খুব ঘনিষ্ঠ ভাজন, গ্রামের বন্ধু মারা গেল। তখন আমি একটা ওই মৃত্যুর উপর ভিত্তি করে একটা গান লিখলাম। পথ চলতে চলতে পথে একদিন শেষ হবে চলা, যেতে হবে গহীন কবরেতে মন, যেতে হবে গহীন কবরেতে। সেদিন তো কেউ সাথী হবে না, তোমার সঙ্গে কথা কবে না, খালি হাতে যেতে হবে শূন্য মাটির ঘরে রে, শূন্য মাটির ঘরে। পথ চলতে চলতে পথে একদিন শেষ হবে চলা, যেতে হবে গহীন কবরেতে মন, যেতে হবে গহীন কবরেতে। What a touchy song.